আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার বলছি পুরো খবর। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দেওয়ার জন্যই নির্বাচন প্রয়োজন। নির্বাচন যত দেরিতে হবে ষড়যন্ত্র তত বৃদ্ধি পাবে বলে মন্তব্য করে তিনি বলেন, স্বৈরাচার পালিয়ে গেলেও তার দোসররা বসে নেই, প্রভুদের সাথে নিয়ে তারা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিলে এসব কথা বলেন তারেক রহমান। চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রফিকুল ইসলামকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন হেলাল আহমেদ সজীব। 14 বছর পর চুয়াডাঙ্গা বিএনপির কাউন্সিল, নগর জুড়ে ছিল উৎসবের আমেজ। উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হলে দলের সাংগঠনিক ভিত মজবুত হয়। গণতন্ত্র আর ভোটাধিকারের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিয়েছে বিএনপি উল্লেখ করে তিনি বলেন, ভোট দেরিতে হলে দেশের সংকট বাড়বে। দেশের মানুষের ক্ষমতা দেশের মানুষের হাতে ফিরিয়ে দেওয়ার লক্ষ্যেই নির্বাচন প্রয়োজন, এবং নির্বাচন যত দেরি হবে, প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বাস্তবতা, তত ষড়যন্ত্র বৃদ্ধি পাবে। যেই স্বৈরাচারকে জনগণের অভ্যুত্থানের মাধ্যমে হটিয়ে দেওয়া হয়েছে, সেই স্বৈরাচার কিন্তু বসে নেই। সেই স্বৈরাচার কিন্তু তাদের ষড়যন্ত্রে তাদের দেশি বিদেশি প্রভুদের সাথে মিলে বসে ষড়যন্ত্র করেই যাচ্ছে। রাষ্ট্র মেরামতের ভাবনার কথা বিএনপি 2 বছর আগেই তুলে ধরেছে উল্লেখ করে তারেক রহমান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারের উদ্যোগ এগিয়ে নেবে পরবর্তী নির্বাচিত সরকার। কিছু কিছু সংস্কারের কাজ এই সরকার শুরু অবশ্যই করতে পারে, আমরা চাইও যে তারা শুরু করুক, কিন্তু সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন শুরু করবে, বাকিরা তাকে সেই সংস্কারকে তারা চলমান রেখে সামনে নিয়ে যাবে, কারণ দেশের মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমিকভাবে সংস্কার পরিবর্তিত হবে সময়ে সময়ে। বিএনপির 31 দফা প্রস্তাবনা প্রান্তিক পর্যায়ে নিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বলেন, নির্বাচনী বৈতরণী পার করতে জয় করতে হবে জনগণের মন। দলের মহাসচিব বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে কোনো বিরোধ নেই বিএনপির, তবে দেশের মঙ্গলের জন্যই দ্রুত নির্বাচন চান তারা। হুমকি দিচ্ছেন মাঝে মাঝে আমাদের কিছু নব্য নেতৃত্ব, বলছেন সব সংস্কার শেষ না করে কোন নির্বাচন বিএনপির জন্য চায় না। বিএনপি নির্বাচন চায় এই দেশকে রক্ষা করার জন্য। বিএনপি নির্বাচন চায় এই দেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবার জন্য। ভোটের দিনক্ষণ না হলেও রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছে বিএনপি। চুয়াডাঙ্গার কাউন্সিল থেকে একই দাবি করলেন দলটির শীর্ষ নেতৃত্ব। তবে ভোটের আগে দল গোছানোর কাজ শেষ করতে চায় বিএনপি। জেলা পর্যায়ে নেতৃত্ব বাছাইয়ের ধারাবাহিকতা আগামী 6-7 মাসের মধ্যে দলের কেন্দ্রীয় কাউন্সিলের পরিকল্পনা রয়েছে তাদের। ইমরুল আহসান, এনটিভি নিউজ, চুয়াডাঙ্গা। আজ শপথ দিচ্ছেন নতুন নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার এবং 4 জন নির্বাচন কমিশনার। রোববার বেলা 1:30টার দিকে নতুন ইসিকে শপথ পাঠ করাবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ অনুষ্ঠিত হবে। 21 নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতা বলে সাবেক সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের আরও 4 জন কমিশনারকেও নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। নির্বাচন কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমেদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জুলাইয়ের শহীদদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত এদেশের ছাত্র জনতা খুনি হাসিনা এবং তার দোসরদের রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ দেবে না বলে হুঁশিয়ারি দিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শনিবার বরিশাল শিল্পকলা একাডেমিতে জুলাইয়ের শহীদ পরিবারগুলোর মধ্যে অর্থ সহায়তা চেক বিতরণকালে এসব কথা বলেন তিনি। জনযুদ্ধের এই শহীদদের হত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবেই ঘরে ফেরা হবে না বলে জানান সার্জিস আলম। আর খুনি হাসিনা এবং তার দোসরদের পক্ষে যারা কথা বলেন তারাও ফ্যাসিস্টদের দোসর বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে বরিশালের ৭৯ শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে আর্থিক সহায়তা চেক হস্তান্তর করা হয়। এই যে আমার নবজাতক যে এখনো নিষ্পাপ ঘুমাচ্ছে এখানে, যে জানে না এই পৃথিবীতে বাবার মূল্য কি, বাবা কত বড় ছায়া এই পৃথিবীর,
ওই খুনি হাসিনা সহ তার দোসরদেরকে এই জবাব দিতে হবে যে সে কি দোষ করেছিল। আমরা তো আমাদের জায়গা থেকে অল্প সময় সব ভুলে যাই। আমরা 16 বছর ভুলে গিয়েছি, আমরা ওই 36 দিন ভুলে গিয়েছি, আমরা এখন নতুন অনেক কিছু নিয়ে পড়ে আছি। আমার এগুলোর জবাব দিতে হবে ভাই, এই জবাব খুনি হাসিনাকে দিতে হবে, খুনি হাসিনার দোসরদেরকে দিতে হবে। জুলাই আগস্টের গণহত্যায় জড়িতদের বিচার এবং প্রয়োজনীয় সংস্কারের পরেই নির্বাচন হবে বলে জানালেন তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার বিকেলে রাজধানীর সরকারি বিজ্ঞান কলেজের সায়েন্স ফেস্টের সমাপনী অনুষ্ঠানে তিনি কথা জানান। নাহিদ ইসলাম বলেন, যারা দীর্ঘ সময় ধরে দেশে গুম, খুন, লুটপাট করেছে তাদের বিচারের আওতায় আনা হবে। দেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে জানিয়ে উপদেষ্টা বলেন, প্রয়োজনীয় সংস্কারও এগিয়ে নেওয়া হচ্ছে। এছাড়া বিপ্লবের সুফল যাতে দেশের প্রতিটি মানুষ পায় সে লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানান তিনি। এছাড়া জুলাই আগস্টের শহীদ এবং আহতদের মর্যাদা এবং পুনর্বাসন নিশ্চিত করাও অন্তর্বর্তী সরকারের প্রাধান্য বলে জানান নাহিদ ইসলাম। গণ অভ্যুত্থানে যারা গণহত্যায় অংশগ্রহণ করেছে, যারা দেশকে লুটপাট করেছে, দুর্নীতি, গুম, খুন করেছে, তাদেরকে আমরা বিচারের আওতায় আনব। প্রাতিষ্ঠানিক সংস্কারগুলো আমরা করব এবং এরপরেই আমরা যে গণতান্ত্রিক রূপান্তর, সেই নির্বাচনের দিকে যাব। আজকে আমাদের তাই এই বাংলাদেশের কিন্তু এজেন্ডাগুলোই হচ্ছে সংস্কার, বিচার এবং এই শহীদ এবং আহতদের মর্যাদা এবং পুনর্বাসন। দিন দিন সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে বৈষম্য বাড়ছে উল্লেখ করে অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান বলেছেন, এসব সমস্যার সমাধান করার এখন সময় এসেছে। বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষের আর্থসামাজিক উন্নয়নে বর্তমান সরকার কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। আর ন্যায্যতা নিশ্চিতের ভিত্তিতে সংস্কার প্রয়োজন বলে মনে করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান। শনিবার সকালে রাজধানীর সিলটপ মিলনায়তনে প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। বৈষম্যের অবসান হোক এই স্লোগানে প্রান্তিক জনগোষ্ঠীর সাথে অংশীদারিত্ব উদযাপন এবং প্রকাশনা উৎসবের আয়োজন করে ব্রাত্যজন রিসোর্স সেন্টার বিআরসি, সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সেড এবং পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার পিপিআরসি। অনুষ্ঠানে প্রান্তিক জনগোষ্ঠী বিষয়ক মূল প্রবন্ধ পাঠ করেন গবেষক ফিলিপ গাইন। এখন 178 টাকা দৈনিক মজুরি এবং এই মজুরি কাঠামো নিয়ে নানান রকমের আপনার তর্ক বিতর্ক। সভাপতির বক্তব্যে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, ঢালাওভাবে নয়, সংস্কার করতে হবে ন্যায্যতার ভিত্তিতে। ন্যায্যতা নিশ্চিত করার সংস্কার হতে হবে। সংস্কার হলেই, সংস্কারের মাধ্যমেই উনারা যে বললেন, উনারা আতঙ্কিত থাকেন সংস্কারের মধ্যে তাদের বর্তমান চা শ্রমিকের উনারা বললেন বর্তমান সুবিধাও চলে গেছে। ন্যায্যতা নিশ্চিত করতে পারে এই সংস্কারই কিন্তু আজকের এই মুহূর্তের অন্যতম দাবি এবং আমাদের এই বিশেষণগুলো যুক্ত করার জন্য প্রয়োজন হয়ে গেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান বলেন, বৈষম্য দূরীকরণে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা সমাধান করার এখন সময় এসেছে। বৈষম্য বিরুদ্ধে যদি আপনি সংগ্রাম চালাতে চালে গেলে তো সবচেয়ে বেশি যে একটু প্রান্তিক সমাজ আছে এখানে, সবচেয়ে যে বৈষম্যের যে বিক্রম আছে এখানে, এটা তো আপনার সব আছে এখানে। যদি কিছু করা যায় এখানে তো ফসল খুব শিগগিরই হতে পারে। এন্ড একটা সমস্যা যে আমার কালেকটিভলি যে সমাধান করা যাবে এখানে ঠিক করে, এন্ড দেন আপনি এক দল করে আপনি ইউনুস সাহেবের সামনে যাবেন, বলেন কি এইটা করা যাবে আপনার জন্য। এ সময় আদিবাসী, ভিন্ন সম্প্রদায় ও চা শ্রমিক সহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বেশ কয়েকটি সংস্কার প্রস্তাব তুলে ধরা হয়। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বাংলাদেশের শ্রম অধিকার উন্নয়ন, ন্যায্য মজুরি এবং শ্রমিক সংগঠনের স্বাধীনতা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত 11 দফা কর্মপরিকল্পনার সামনে রেখে দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করার সম্ভাবনা তৈরি হতে পারে। যুক্তরাষ্ট্রের বাজারে হারানো জিএসপি সুবিধা ফিরে পাবার জন্য এই কর্মপরিকল্পনা পালন করতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা।
এনটিভির হেড অব নিউজ জহিরুল আলমের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের শ্রম বিষয়ক অগ্রাধিকারগুলো নিয়ে কথা বলেন মার্কিন পররাষ্ট্র দফতরের শ্রম বিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি রড্রিগেজ এবং শ্রম দফতরের ডেপুটি আন্ডার সেক্রেটারি থুই আলী। রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র বাংলাদেশ বাণিজ্য সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনের আশা নিয়ে ঢাকায় এসেছেন উচ্চ পর্যায়ের এই মার্কিন প্রতিনিধি দল। শ্রম অধিকার উন্নয়নের মাধ্যমে কিভাবে লাভবান হতে পারে উভয় দেশ, এনটিভির একান্ত সাক্ষাৎকারে উঠে এসেছে সেসব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা একটি মার্কিন বাণিজ্য প্রতিনিধি দলের অংশ হিসেবে বাংলাদেশ এসেছি। আমাদের সঙ্গে আছেন বেসরকারি খাতের নেতৃবৃন্দ, আমেরিকান ব্র্যান্ডের প্রতিনিধিরা, গার্মেন্টস শ্রমিক অধিকার ও বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞরা। আমাদের লক্ষ্য হলো দেখানো যে মার্কিন সরকার, বেসরকারি খাত ও শ্রম সংগঠনগুলো একসঙ্গে কাজ করছে বাংলাদেশে গার্মেন্টস শ্রমিকদের অধিকার রক্ষা ও মান উন্নয়নে। বাংলাদেশের রপ্তানিমুখী খাতে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে দিয়েছে একগুচ্ছ সুপারিশ। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্তর্জাতিক শ্রম বিষয়ক স্পেশাল রিপ্রেজেন্টেটিভ কেলি ফে রড্রিগেজ এবং শ্রম দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি জানান, 2013 সালে স্থগিত হয়ে যাওয়া বিশেষ বাণিজ্য সুবিধা জিএসপি ফিরে পেতে শ্রম আইনের সংস্কার এবং ন্যায্য শ্রম পরিবেশ তৈরি করা খুবই জরুরি। মার্কিন বেসরকারি খাত শ্রমিক অধিকার স্বীকার করে। আমরা এই প্রতিনিধি দলে বেসরকারি খাতকে অন্তর্ভুক্ত করেছি অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বৈঠকের জন্য নয়। আমরা তাদের কাছ থেকে ন্যায্য মূল্য প্রদান, আইন মেনে চলা এবং শ্রমিক সংগঠনের অধিকার সম্মান রক্ষার প্রতিশ্রুতি নিশ্চিত করতে চাই। মার্কিন বাণিজ্য নীতিতে শ্রমিক অধিকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে শ্রমিকদের সংগঠনের অধিকার, সংগঠনের স্বাধীনতা এবং সরবরাহ চেইনে ন্যায্য মূল্য নিশ্চিত করার উপর জোর দেওয়া হয়। এই মানগুলো বাংলাদেশ সরকারের সঙ্গে যৌথভাবে অর্জনের জন্য নির্ধারণ করা হয়েছে। শ্রমিকদের নিরাপত্তা, সংগঠন করার অধিকার এবং কর্মস্থলের পরিবেশ উন্নত করার মাধ্যমে টেকসই বাণিজ্য নিশ্চিত করা সম্ভব বলে মনে করছেন মার্কিন প্রতিনিধিরা। তারা মনে করেন ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সহজ করা এবং শ্রমিক ও শ্রমিক নেতাদের বিরুদ্ধে সহিংসতা বা হয়রানি রোধে কার্যকর আইন প্রয়োগ শ্রম পরিবেশ উন্নয়নের ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। মার্কিন সরকার 11 দফা শ্রমিক কর্ম পরিকল্পনা প্রস্তাব করেছে, যা বাংলাদেশ শ্রম সংস্কারের মাধ্যমে জিএসপি পুনরুদ্ধার করতে পারে। এটি অনুমোদিত হলে বাংলাদেশ আইএলও, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কাজ করতে পারবে। পরিকল্পনার প্রতিটি পদক্ষেপ বাস্তবায়নযোগ্য ও কার্যকর। যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ যে কোনো বাণিজ্য চুক্তিতে শক্তিশালী শ্রম সুরক্ষা থাকবেই, এ বিষয়ে আমাদের দুই দলেরই ঐক্যমত রয়েছে। শ্রমিক সংগঠনের স্বাধীনতা ও শ্রম অধিকার মানদণ্ড অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে আগামীতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। শ্রমিকদের অধিকার সুরক্ষায় প্রতিটি উদ্যোগ শুধু বাংলাদেশের ভাবমূর্তি নয়, বাণিজ্য সম্পর্ক উন্নত করবে। শ্রমিক শিল্প আর উন্নয়নের এই সমন্বিত প্রয়াসে আগামী দিনের পথনির্দেশ করবে বলে মনে করেন এই দুই মার্কিন কর্মকর্তা। আর সেক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এবং শ্রমিক মালিক সকল পক্ষের সঙ্গে যৌথভাবে কাজ করার জন্যই তাদের এই সফর। জহিরুল আলম, এনটিভি নিউজ, ঢাকা। ভবদহ যেন এক দুর্নীতিবাজ, এক শ্রেণীর জনপ্রতিনিধি এবং আমলার জন্য সোনার ডিম পাড়া হাঁস। মানুষের দুর্ভোগকে পুঁজি করে এই চক্রটি হাতিয়ে নিয়েছে হাজার হাজার কোটি টাকা, যে কারণে প্রকল্পের পর প্রকল্প হাতে নেওয়া হলেও জলাবদ্ধতা থেকে মুক্তি মিলছে না। যশোরের দুঃখ হয়ে থাকছে ভবদহ। ভবদহের জলাবদ্ধতা নিয়ে ইমরুল হাসানের 3 পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। সাথে ছিলেন খুলনার আবু তৈয়ব এবং যশোরের সাইফুল ইসলাম সজল। ছবি তুলেছেন জামাল হোসেন। এক সময়ের ভরা নদী হরি এখন জীর্ণ শীর্ণ, সংকুচিত হতে হতে পরিণত হয়েছে নালায়। অথচ নদী খননের নামে বরাদ্দ আসে প্রতি বছরই। ভবদহের জলাবদ্ধতার মতো ফুলে ফেপে ওঠে প্রভাবশালীদের পকেট। তবে পানি কমে না ভবদহের, মানুষের দুর্ভোগ থেকে যায় আগের জায়গায়। নদী খনন ও জলাবদ্ধতা নিরসনের নাম করে গত 8-10 বছরেই বরাদ্দ ছিল কয়েক হাজার কোটি টাকা। কাজ হয়নি 60 শতাংশেরও।
বাকি সব টাকাই লুটে নেয় যশোর ৫ আসনের সাবেক এমপি স্বৈরাচার শেখ হাসিনা সরকারের মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য, ঠিকাদার প্রতিষ্ঠান, পানি সম্পদ মন্ত্রণালয় ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। ৮০ সাল থেকে যে প্রকল্প নেওয়া হয়েছে এই প্রকল্প জনগণের মত নিয়ে করা হয়নি, এই যে কারণে পানি উন্নয়ন বোর্ড এখানে এইটাকে জিয়ে রেখে টাকা হরিলুট করেছে, লুটপাট করেছে। এই পানিবন্দীকে পুঁজি করে একটি মহল সরকারি পর্যায় থেকে বিভিন্ন সময় বিভিন্ন বরাদ্দ এনেছে এবং সেটা সঠিকভাবে তারা কাজ করেনি, তাদের পকেটস্থ করেছে। মূলত এই ভবদার কোনো উন্নয়ন হয় নাই। আমি চাই যে যারা এই লুটপাট করেছে বিগত দিনে হাজার হাজার কোটি টাকা, এই লুটপাট যারা করেছে তাদের বিচার হোক। ১০ লাখ মানুষের ভাগ্য নিয়ে ৯/৬ এখানেই শেষ নয়। যে নদী খনন করার কথা ছিল সেখানেই গড়ে তোলা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। খুলনার ডুমুরিয়ায় নদীর সীমানার ভিতরেই তৈরি করা হয়েছে একাধিক আশ্রয়ণ প্রকল্প। এছাড়া নদীর জায়গা দখল করে ২০টির ওপর ইটভাটা স্থাপন করেছে প্রভাবশালী এক চক্র। এলাকাবাসীর অভিযোগ, ইটভাটা নিয়ন্ত্রণ করে খুলনা ৫ আসনের সাবেক এমপি, বিগত সরকারের ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও তার ছেলে বিশ্বজিৎ। ভুক্তভোগীরা বলছেন, ইটভাটা রক্ষায় আশ্রয়ণ প্রকল্প নিয়ে আসেন নারায়ণ চন্দ্র। সুইচ গেটের ওই পাশে যান, তাহলে দেখবেন যে ৬০ কিলোমিটার নদী আপনার ভরাট হয়ে গেছে। সেই নদীর ভিতরে ২৫টা ইটের ভাটা হয়েছে এবং ৫টা সরকারি পরিকল্পনায় আশ্রয়ণ প্রকল্প হয়েছে। এটা কিভাবে হতে পারে? এটা তো একটা দুর্বৃত্ত চক্র ছাড়া, সরকারের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া লুটপাটে এটা হতে পারে না। ফলে এদিকে স্বপন ভট্টাচার্য, ওদিকে নারায়ণবাবু। ভবনের জলাবদ্ধতা জিইয়ে রাখতে ঘের মালিকদের চক্রান্তের অভিযোগ দীর্ঘদিনের। তাদের স্বার্থ রক্ষা করতে পানি সম্পদ মন্ত্রণালয়ের তৎকালীন সচিব কবির বিন আনোয়ার ২০১৮ সালে ভবদহ অঞ্চলকে জলাভূমি ঘোষণা করেন বলে অভিযোগ স্থানীয়দের। টিআরএম বাতিল করে পানি নিষ্কাশনের জন্য নেওয়া হয় সেচ পাম্প প্রকল্প। আমাদের ২৭ টেবিলের পানি এই সেচ পাম্প দিয়ে যাওয়া সম্ভব না। এটা একটা ভেলকিবাজি। বড় বড় কর্তৃপক্ষ তারা লাভবান হয়, জলবদ্ধতার কারণে কিছু ঘের ব্যবসা করে, তারা পানি হলে তাদের ঘেরের ব্যবসা বাণিজ্য ভালো হয়। লোক দেখানো প্রকল্প হাতে নিয়ে বছরের পর বছর ভবদহে জলবদ্ধতা জিইয়ে রাখা হয়েছে লুটপাটের স্বার্থে। গেল ১৫ বছরে যার ফায়দা নিয়েছে স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী নেতা, পানি উন্নয়ন বোর্ড আর পানি সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তারা। হাতিয়ে নিয়েছে হাজার কোটি টাকারও বেশি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, মনিরামপুর, যশোর। এক সপ্তাহের মধ্যে ৭ দফা দাবি বাস্তবায়ন না হলে ৩০ নভেম্বরে সারা দেশে সমাবেশ করবে ইজি বাইক সংগ্রাম পরিষদ। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে এমন ঘোষণা দেয় রিকশা, ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান এবং ইজি বাইক সংগ্রাম পরিষদ। সমাবেশে নীতিমালা অনুযায়ী ইজি বাইক, রিকশা সহ ব্যাটারি চালিত যানবাহনের নিবন্ধন, চালকদের লাইসেন্স ও রুট পারমিট প্রদান করা, কারিগরি ত্রুটি সংশোধন করে ব্যাটারি চালিত যানবাহনের আধুনিকায়ন করা, বিদ্যুৎ চুরি এবং অপচয় বন্ধ করতে ইলেকট্রিক বা ব্যাটারি চালিত যানবাহনের জন্য চার্জিং স্টেশন স্থাপন সহ ৭ দফা দাবি জানান সংগঠনের নেতারা। এছাড়াও ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানে ব্যাটারি চালিত ইজি বাইক এবং রিকশা সহ নিহত আহত সকল শ্রমিকের ক্ষতিপূরণ, চিকিৎসা এবং পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করার দাবিও করেন তারা। চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শরীফুজ্জামান শরীফ, বিনা প্রতিদ্বন্দ্বিতার সভাপতি মাহমুদ হাসান খান বাবু এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন ৩ জন। শনিবার বিকেলে কাউন্সিলর দ্বিতীয় অধিবেশনে তৃণমূলের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। সাধারণ সম্পাদক পদে প্রার্থী ছিলেন ২ জন আর সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪ জন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ভোট প্রত্যক্ষ করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাতে ঘোষণা করা হয় ফলাফল। কাউন্সিলর প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জেলা বিএনপি নেতারা দলকে এগিয়ে নিয়ে যেতে কাজ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তারেক রহমান। দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এই দলকে মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করার জন্য যোগ্য নেতৃত্বের প্রয়োজন এবং আমরা যদি এই প্রক্রিয়া, আজকে যে প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের নেতৃত্ব নির্বাচিত করেছি, সেই প্রক্রিয়া যদি অব্যাহত রাখতে পারে তাহলে অবশ্যই আমরা আমাদের দলকে আরো শক্তিশালী ভিত্তির উপরে গড়ে তুলতে পারবো। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।